শিরোনাম দেখেই বুঝতে পারছেন আজকে আমরা কথা বলবো 1/11-এর পর এইবার মানে এই 24-এও ডক্টর ইউনূস ব্যর্থ হলেন কিনা এই প্রশ্নটি উঠছে সঙ্গত কারণেই। আমরা ইদানিং দেখছি যে আমেরিকান যে রাষ্ট্রদূত কিংবা চার্জ অ্যাফেয়ার্স তারা যেভাবে করে দৌড়ঝাঁপ শুরু করছেন এবং আমেরিকার সঙ্গে বাংলাদেশ এবং এই অঞ্চলের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে যে ধরনের তৎপরতা আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পাচ্ছি এবং বাংলাদেশে যে আমেরিকার যে চাওয়া পাওয়াগুলো রয়েছে বন্দর অনেক কিছু আমরা শুনতে পাই, আপনারাও জানেন যে সেই বিষয়গুলোকে সামনে রেখে 1/11-র আগে ডক্টর ইউনূস একটি রাজনৈতিক দল করেছিলেন এবং 3 মাস পরে তিনি ইস্তফাও দিয়েছিলেন। এইবারও তিনি সরাসরি রাজনৈতিক দল গঠন না করলেও এটা মোটামুটি স্পষ্ট তিনি এনসিপির বলা যেতে পারে যে তার রাজনৈতিক দল, কারণ তিনি তাদের সঙ্গেই পরামর্শ করে নীতি নির্ধারণগুলো করে থাকেন। ফলে এখন নতুন করে আমরা যেই খবরাখবরগুলো একদম প্রধান উপদেষ্টার কার্যালয়গুলো থেকে শুনতে পাই তাতে করে তিনি খুব উদ্গ্রীব হয়ে গেছেন, কেউ কেউ বলছেন তিনি অস্থির হয়ে গেছেন। বর্তমান পরিস্থিতিতে তিনি যে কোনো মূল্যে সরে যেতে চান। অনেকে অবশ্য এই কথা মানতে আবার নারাজ, কারণ তারা অনেকেই মনে করছেন যে ডক্টর ইউনূস তিনি গ্রামীণ ব্যাংকের মানে সর্বোচ্চ পদ থেকে সহজে পদত্যাগ করতে চাননি, তিনি এখন প্রধান উপদেষ্টার পদ থেকে সহজে পদত্যাগ করবেন এই কথা অনেকেই মানতে রাজি নয়। কিন্তু 1/11-এর সময় যেই পরিকল্পনা ভেস্তে গিয়েছিল এইবার এই 24-এও সেই একই রকম তৎপরতা ভেস্তে যাবে কিনা এই প্রশ্নকে সামনে রেখে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি এবং আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর এবং তিনি কূটনীতিক প্রতিবেদকও ছিলেন, খুবই নামকরা প্রতিবেদক বাংলাদেশের। জনাব আনিস আলমগীর, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক পরিবর্তন বাংলাদেশে এখন আছে, বিশেষ করে বাংলাদেশে এরই মধ্যে একজন মার্কিন রাষ্ট্রদূতকে নিয়োগ দেওয়া হয়েছে, যদিও তিনি এখনো সেনেটের অনুমোদনের জন্য অপেক্ষা করছেন। চার্জ দ্য অ্যাফেয়ার্স খুব নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছেন। আমেরিকার এই বর্তমান পরিস্থিতি 24-এ আন্দোলনের পরে আমেরিকার যে একটা স্টেক আছে এটি এখন একেবারে দৃশ্যমান কিনা আনিস আলমগীর? অবশ্যই সেটা দৃশ্যমান, কারণ এটা তো লুকিয়ে ও না। কারণ যখন দেখা যাচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করছে তারা তারা আমাদের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো সবার সাথে তাদের বৈঠক হচ্ছে। মার্কিন চার্জ অ্যাফেয়ার্স বা এখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত যাকে যেটাই বলি, উনি ইভেন আমাদের ইয়ের সাথেও যে প্রধান বিচারপতি তার সাথেও দেখা করছেন। সবকিছু মিলে একটা তৎপরতা যে আছে সেটা চোখে পড়ে এবং সেটা তো লুকানো না, কারণ যেহেতু 24-এর আন্দোলনে তাদের একটা ভূমিকা ছিল বলে তাদের দেশেরই বিশেষজ্ঞরা পত্রপত্রিকা এখন ডিসক্লোজ করছে যে ডিপ স্টেট এখানে খুব জড়িত ছিল, তারা এটাকে এই বাংলাদেশের সরকার পরিবর্তনে তারা বড় ভূমিকা রেখেছিল। বিভিন্ন লবিস্ট গ্রুপ, আজকে দেখলাম একটা বলতেছে যে ডক্টর ইউনূস নিজে একটা লবিস্ট গ্রুপ দিয়েছিল, জামাত এবং তারা একসাথে বাইরে কাজ করেছে। তো যারা এই সবগুলো মিলিয়ে এখন কিন্তু অস্বীকার করছে না, সরকারও কখনো বলে নাই যে না আমরা আমেরিকার কোনো সহযোগিতা পাইনি। মানে সরকার বলতে আমি যারা এখন ক্ষমতায় আছে তারা বলছে না যে এই সরকার, নতুন সরকার ইনস্টলেশনের ক্ষেত্রে যে মার্কিনীদের ভূমিকা ছিল না, সেটা তারা কখনো অস্বীকার করছে না। এবং আপনি নিজেই তো জানেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই তার অনেক উপদেষ্টা এখানে আছে, অন্যান্য পদের লোকজন আছে, তার পরামর্শদাতা তার অফিসে পূর্ববর্তী বলতে পারেন মার্কিন নাগরিকে। তো সেদিক থেকে এবং বিদেশ থেকে আসছে, তো সেদিক থেকে এটা তো কোনো লুকোচুরির বিষয় না যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র এখানে বাংলাদেশের সরকার পরিবর্তনে যেমন ভূমিকা রেখেছিল, তেমনি আগামীতে কারা ক্ষমতায় আসবে সেই ব্যাপারেও তাদের মনোযোগ আছে। জি, কিন্তু আমি যে বিষয়টাতে একটু ফোকাস করতে চাই, আপনি জানেন যে ডক্টর ইউনূস এইবার ক্ষমতায় এসেছিলেন, তিনি দীর্ঘ সময় ক্ষমতা থাকতে চেয়েছেন, অন্তত 5 বছর তিনি থাকতে পারবেন, সেই রকম একটা বলা হয় যে এক ধরনের গ্যারান্টি নিয়ে তিনি এসেছেন।
এর আগে আমরা জানি 1/11-এর সময়ও তিনি বিভিন্ন ইন্টারভিউতেও কিন্তু আমরা দেখেছি, তিনি নিজেও স্বীকার করেছেন যে তাকে দায়িত্ব নিতে বলা হয়েছিল, কিন্তু সেটি শর্ট টার্মের জন্য ছিল বলে তিনি আসলে রাজি হননি। এইবার তিনি রাজি হয়েছেন, কারণ তিনি অন্তত কমপক্ষে 5 বছর থাকতে পারবেন। তাহলে কি আমরা এখন বলতে পারি যে তার এই স্বপ্ন পূরণ হবে কি হবে না? উনি যে 5 বছর ধরে থাকতে চেয়েছেন, কিংবা ওনার পক্ষ থেকে যে প্রপাগান্ডা টিম বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় প্রচার করেছে, এবং আপনি যে দেখবেন উনি কোথাও যাচ্ছে, সে পুতিনের স্টাইল বা মানে স্বৈরশাসকদের যে স্টাইলটাকে প্রপাগান্ডা টিম, যে তারা বলে যে ডক্টর ইউনূস, আপনার ইউনূস ভাই আপনাকে 5 বছর চাই, সেই ধরনের স্লোগান তো বহুদিন থেকে চলেছে। কিন্তু যারা এখানে প্রধান একটা তার সমর্থক, যারা প্রধান একটা সমর্থক দল যদি আমি বলি, সেটা অবশ্যই বিএনপি। বিএনপি দীর্ঘদিন ক্ষমতার থেকে বাইরে আছে। তো ক্ষমতা থেকে এতদিন বাইরে থেকে তাদেরও তো একটা আশা জেগেছে যে তারা নিশ্চয়ই ক্ষমতায় যাবে, সেটা নিশ্চয়ই ডক্টর ইউনূসের জন্য তারা ছেড়ে দিয়ে অনন্তকাল বসে থাকবে না। এদিকে জামাতে ইসলামী, আমার মনে আছে 5 আগস্টের পরে আমি জামাতে ইসলামের একজন সেন্ট্রাল লিডারের সাথে কথা বলেছিলাম যে আপনারা কতদিন সহ্য করবেন। বলছে আমরা 1 বছর পরে, এখন কিছু বলবো না, 1 বছর পরে কথা বলবো যে কখন চাই। এবং জামাতও সেই একই সূত্রে বলেছে যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন যেটা ডিক্লেয়ার করেছে, সেটাও তো জামাতের আমিরই প্রথম বলেছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হলে ভালো হয়, রোজার আগে হবে। একটা সুন্দর একটা ইয়ে উনি উনি প্রস্তাব করেছিলেন। তার মানে যারা উনাকে বসিয়েছে তাদের মধ্যে একমাত্র বলতে পারেন যে এনসিপি এখনো মনে করে এনসিপি তাকে বোধহয় অনন্তকাল দিলে ওরা খুশি হয়। আর বাকি কেউ তো, বা আপনি যাদের থেকে বলছেন যে তাদের উনারই দল, তো উনার দল যদি চায় থাকে যে উনি আরো বেশিক্ষণ থাকবেন, উনি শেখ হাসিনার বিচার, জাতীয় জাতীয় যে সংস্কার, অমুক তমুক সব শেষ করে তারপরে যাবেন, তারা তো খুশি হয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে যারা এখানে আন্দোলনে অংশীদার, তারা তো আন্দোলনের অবশ্যই সফল নেতৃত্ব, সফল কি বলবো আমি, যে যারা এই আন্দোলনকে সফল করেছিল সেই নেতৃত্বের বড় অংশ তো ছাত্ররাই, এবং এটা অস্বীকার করার উপায় নাই। কিন্তু আবার এটাও সত্য, ওই ছাত্ররা এই জনবল বা এই সমর্থন যেটা পেয়েছে, তারাও তো রাজনৈতিক দলেরই লোক। তো সবার সম্মিলিত ইচ্ছা বাস্তবায়িত হয়েছে বলেই এই সব, মানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। কারো একক কৃতিত্বে নিশ্চয় হয় নাই। যে যার উদ্দেশ্য নিয়ে এসেছে, একটা উদ্দেশ্যে তাদের এক জায়গায় তাদেরকে মিলিত করেছে। তো সেই জায়গায় তারাও, এনসিপিও তো দেখছে যে তাদের স্টেক হোল্ডার যারা আছে এই ক্ষমতার, ডক্টর ইউনূসের এই সমর্থক চিন্তা করলে, তো তারাও তো ক্ষিপ্ত হতে পারে। তারা যদি চায় যে অনন্তকাল থাকবে, তারা দল গঠন করবে, কিংবা তাদের দলের মধ্যে যারা এখন চাঁদাবাজি ব্যস্ত আছে, চাঁদাবাজি আরো চালিয়ে যাবে, বা তদবির বাণিজ্য চালিয়ে যাবে। তো ওটা কতকাল চলবে? এটা তো নিশ্চয়ই মানে মানুষ ওটা তো সহজভাবে নেবে না। কিংবা বিএনপি যারা, যেটা বললাম যে যাদের বিরুদ্ধে অভিযোগ চাঁদাবাজির, অমুক তমুক, তারা এটা লিগাল করবে। এখন তো তাদের বিরুদ্ধে অভিযোগ, এখন তো যখন সরকারে যায় তখন তাকে লিগাল হয়ে যায় চাঁদাবাজিটা। তো মানুষও চায় যে, এখন জনগণের একটা বিষয় আছে, জনগণও চায় যে আপনি যে খাবেন সেটা লিগাল ওয়েতে খান, এবং আপনি যে খাবেন এখন কারে খাওয়াবো আমি, এখন আপনিও চান, জামাত চায়, এনসিপি চায়, এবং আর বিভিন্ন মঞ্চ যারা যারা আছে ওই তারা চায়। আমি নোয়াখালীর কোম্পানিগঞ্জের একজনের সাথে কথা বলছিলাম, ভদ্রলোক এটা আক্রান্ত হয়েছিলেন যে ইয়ে দ্বারা, একটা রাজনৈতিক দলের ইয়ে দ্বারা। এমনি কেন আপনাকে আক্রান্ত করলো, তাদের সাথে আপনার সম্পর্ক তো খারাপ হওয়ার কথা না। বলে যে ভাই একটাই জিনিস, এটা হচ্ছে যে উনি ব্যবসায়ীও, রাজনীতি করেন এবং ব্যবসায়ীও। উনি বললেন যে একটাই উছিলা, সেটা হচ্ছে চাঁদা। এক দল আসে এই চাঁদা চায়, আরেক দল এসে চায়, বিএনপি চায়, জামাত চায়, অন্যগুলোও চায়, এবং এক দলেরই আবার দুই গ্রুপ, তিন গ্রুপ চায়। তো এই যে বিষয়টা, যদি সরকার একটা চলে আসে, নির্বাচিত সরকার চলে আসে, সহি সালামতে শুধু তারাই তো খাবে, বাকিরা তখন আর খাওয়ার চান্স পাচ্ছে না। জনগণ এটা থেকে, আমি এটা বলতে চাচ্ছি, জনগণ এই ধরনের যন্ত্রণা থেকে রক্ষা পাবে।
কারণ তার লাভ কত হবে, ব্যবসায়ী শ্রেণী যদি হয়ে থাকে তার লাভ কত হবে, কতটা সে কম্প্রোমাইজ করে ওদেরকে দিতে পারে, তার একটা হিসাব সে করে নেবে তখন। এখন তো বিষয়টা হিসাবটা বানরের পিঠাভাগের মতো হয়ে গেল না? পিঠাটা বানরের পিঠা বানাবো, এটা এককভাবে খাওয়ার বিষয়। বানরের পিঠা ভাগ তো মানে মিলে, এখন যেটা হচ্ছে মিলে জুলে খাচ্ছে, এখন তো মিলে জুলে তো মানুষের কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যখন একটা লিগাল নিয়ে আসবেন, লাইসেন্স নিয়ে আসবেন চাঁদাবাজির, আপনাকে জনগণ যখন ভোট দেবে তখন তো আপনি বিরাট একটা লাইসেন্স পেয়ে যাবেন। তো ওই লাইসেন্স নিয়ে তখন খাবে, তখন মানুষ এটা সহ্য করবে, তখন আর বিরক্ত হবে না। এবং এই এটা কিন্তু আমরা শুধুমাত্র নেগেটিভলি দেখছি, এটা একটু পজিটিভ দিকও আছে কিন্তু সুলতানা। আপনি যাকে চাঁদা দিচ্ছেন সে আপনাকে প্রটেক্টও করবে, তাহলে তার প্রোটেকশনের দায়িত্বটাও কিন্তু তার। তখন আপনি যদি ওকে ওকে, আই আপনি গট ইউ। সরকার এখন দলীয় যদি দেন, আপনার বিরোধী দল আপনাকে উৎখাত করতে পারবে না। রাইট, আমি বুঝতে পারলাম। তো তাহলে আওয়ামী লীগ অসুবিধাটা কি করেছিল, কি দোষ করেছিল? তারাও নির্বাচন দিতে রাজি হয়নি, তারাও নিজেরা নিজেরা একটা ওই যে আমি আর ডামির নির্বাচন করেছিল, তাদের দোষটা কি ছিল তাহলে? তাদের দোষ, তারা অন্যদেরকে খাওয়ার সুযোগ দেয় নাই, অনবরত খাচ্ছিল। তো 16 তাহলে বছর আমরা ধরে সেই বন্দোবস্তের দিকে আমরা যাচ্ছি, তাহলে এটাই কি নতুন বন্দোবস্ত? নতুন বন্দোবস্ত এটাই, এটাই চলবে। কিছু সংস্কার হবে, নতুন একটা দল আসবে। কিন্তু যে বিষয়টা হচ্ছে, আওয়ামী লীগ যেটা করে নাই সেটা হচ্ছে যে ইলেকশন বন্ধ করে দিয়েছিল, নির্বাচনটা বন্ধ করে দিয়েছিল। ওটা নির্বাচন তো হয়েছে, আপনি বলেন যে ভালো নির্বাচন হয়নি, নির্বাচন তো সেটাই, নির্বাচন হয়েছে, নির্বাচন করবে। তাহলে নির্বাচন হয়েছে। আপনি 14তে ইলেকশন করছেন, মানে ইয়েতে 154 আসন পেয়ে গেছেন, আপনার ভোটই তো করার দরকার ছিল না। তারপরে আপনি তারপরে একটা ডামি ইলেকশন করতে হয়ে পড়েছেন। এরপরে আপনি 18 সালে এসে সবাইকে কলা দেখিয়েছেন, ওই যে বানরের কলা ভাগ দেখে আপনি এখন বলছেন সেটাই দেখাইছিলেন, কিন্তু আসলে কলাগুলো সব আপনি একাই খাইছেন। তারপরে আইসা আপনি দেখলেন যে আপনার ওই আগের ফর্মুলা তো চলে না, তখন আমি আর দামি করলেন। না, তাইলে এখন যখন ধরেন আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, জাতীয় পার্টি ইলেকশন করতে পারবে না, 14 দল ইলেকশন করতে পারবে না, তো এখন তো আমরা আর মামুরা নির্বাচন নাকি? মামুরা তো আছে, তবু আপনারা তো শুধু আপনারা ছিলেন। আপনি কি আওয়ামী করতেছেন না? না, আমি আপনারা বলতে আওয়ামী লীগ মিন করছি। আচ্ছা, তাহলে আমি তো আওয়ামী লীগের কেউ না, আপনি আবার আমার দিকে এমনিতেই লোকে বলে আমি আওয়ামী লীগের দালাল, তার উপরে আবার আপনি আপনাকে বলার মতো আপনি এখন আপনি আওয়ামী লীগের পক্ষে বলতেছেন, এই যে আপনি আওয়ামী লীগের যুক্তি দেখাচ্ছেন, আওয়ামী লীগের অবৈধ আওয়ামী লীগের যুক্তি হবে কেন? আমি কি ইললজিক্যাল কথা বলতেছি? যে বলতেছে যে আওয়ামী লীগ 3টা নির্বাচন কারচুপি করছে, আওয়ামী লীগ খুব খারাপ কাজ করে, ওকে ফাইন, তাহলে সংস্কার করতে হবে। তাহলে সংস্কার এইটা যে এতদিন আওয়ামী লীগ 15 বছর করছে, এখন আগামী 15 বছর তাহলে আমরা থাকি, এইটাই তাহলে। হ্যাঁ, এখন তাহলে আওয়ামী লীগের হয়ে যায়, তাই তো? এখন ভাগ্য করে খাবে, ঠিক আছে। আওয়ামী লীগ, হ্যাঁ। আপনি তো বললেন, উত্তর দিলেন না তো। কোনটা উত্তর দেবো, আবার বলছি তো। আচ্ছা, এইবার আমাকে বলেন যে তাহলে কি মানে এখন যেই নির্বাচন কমিশন যে জানিয়ে দিল এই নির্বাচনে আওয়ামী লীগ 14 দল জাতীয় পার্টি অংশগ্রহণ করতে পারবে না, এইটা কি এরকমই থাকবে নাকি এটা বদল হতে পারে? এটা যদি এই সরকারের অধীনে নির্বাচন হয়, ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন হয়, তাহলে এটাই হয়তো বলবৎ থাকবে। তবে জাতীয় পার্টিটা তো এখনো ক্লিয়ার করে নাই, জাতীয় পার্টি কি বলছে জাতীয় পার্টি ইলেকশন করতে পারবে না? আমার মনে হয় না। নির্বাচন কমিশন শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে বলেছে, জাতীয় পার্টি এখনো অ্যালাইভ আছে, 14 দল এখনো অ্যালাইভ আছে। তো ওরা ইলেকশন করতে পারবে কিনা ওই ডিসিশন হয় নাই। আর যদি ডিসিশন হয়ে থাকে, রাজনৈতিক দলগুলো যদি একসঙ্গে ডিসিশন নেয় যে আমরা আওয়ামী লীগ আমলে যারা ক্ষমতা ভোগ করেছে আমরা তাদেরকে ইলেকশন করতে দেব না, তাহলে তো অন্য ঘটনা হবে। তাহলে আপনি যেটা বললেন আমরা মামুরা, ওই আমরা ইলেকশন, এটা হবে। সেখানে তো আর বলার কিছু নাই। তবে মানে জনগণ তো এখানে বলতে পারে না, অন বিহাফ অফ জনগণ আমরা বলবো যে, আগামী জনগণের জন্য বলবো যে, ইতিহাসে সাক্ষী রাখার জন্য বলবো যে এইটা এক ধরনের ফালতু ইলেকশন হবে, একটি নিকৃষ্ট ইলেকশন হবে। এবং শেখ হাসিনা যে ধরনের নিকৃষ্ট ইলেকশন গুলো করেছে তার থেকে কোনো অংশে এটা উন্নত হবে না, একই কারবার হবে। তখন এই যে 24-এর যে গণ অভ্যুত্থান, যে ভোটের অধিকার, সেগুলা সব মাটি হয়ে যাবে। এখন এটার এই যে চেতনা এখন যে বিলি হচ্ছে, ওই চেতনা সবকিছু থাকবে না। তখন 24-এর চেতনা দেখবেন ভোট শেষ হলে সব শেষ হয়ে যাবে, যদি এই স্টাইলে চলে।
আর যদি এবং অলমোস্ট এই স্টাইলে তো চলে আসছে, ডক্টর ইউনূস তো ওইরকমই করছেন। উনি যে রাষ্ট্র পরিচালনায় তো উনি ইনক্লুসিভ সোসাইটির কথা চিন্তা করেন নাই, তো উনিও একইটাই করেছেন। ইনক্লুসিভ সোসাইটি চিন্তা করেছিলেন শাহাবুদ্দিন আহমেদ, যে শাহাবুদ্দিন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। আনিস ভাই একটা জিনিস বলে, আপনি যখন শেখ হাসিনার নির্বাচনের সঙ্গে তুলনা করেন, এখন তো তাহলে আমার বলতে হয়, এখন তারপরে তো বলবেন আমি আওয়ামী লীগের দালাল, বলেন, আমার অসুবিধা নেই, না না, আমি দালাল বলছি না। বলতে হবে, ওকে। ধরেন এখন তারা আওয়ামী লীগকে নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নিষিদ্ধ ঘোষণা করে তারা বা আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচনের আয়োজন করবে, আর আওয়ামী লীগ তাদের আসার পথ সুগম রেখে নির্বাচন করেছিল। তাদেরকে তো আইন করে নির্বাচন কমিশনের মাধ্যমে নিষিদ্ধ করে কিংবা বাধাগ্রস্ত করে তো আর নির্বাচন করেনি। আমি সেটাই আপনাকে বলতে লাগছিলাম, আপনাকে বলতে হবে কোনটা বেশি খারাপ। আমি সেটা বলতে লাগছিলাম আপনাকে, যে এখন যে ডক্টর ইউনূস যে ইলেকশন করতে যাচ্ছে, এটা একটা খারাপ নজির হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে। কারণ ইনক্লুসিভ ইলেকশন উনি করছেন না, উনার এটা করার সুযোগ ছিল, যেটা শাহাবুদ্দিন আহমেদ করেছিলেন, যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, যে আহমেদ কি নাম আছে কি না মানে জানি না, সরি আমি যদি বাড়তি বলে থাকি, শাহাবুদ্দিন সাহেব, যেটা মানে বহুল প্রশংসিত বাংলাদেশের ইতিহাসে, যে তত্ত্বাবধায়ক সরকার 90-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে যে 90 সালে যেটা প্রতিষ্ঠিত হলো, উনি যে ইলেকশনটা দিয়েছিলেন, উনি পতিত সরকার, যারা যারা পতিত ছিল তাদেরকে নিয়ে ইলেকশন করেছিলেন। এই পতিত সরকারের একজন নেতা, যে হোসেন মোহাম্মদ এরশাদ, উনি জেলে থেকে 5 আসনে জিতেছিলেন। তো কারো কোনো বাধা হয় নাই, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেও বাধা হয় নাই, প্রার্থীদেরকেও আঘাত করা হয় নাই, সুন্দরভাবে সবাই মিলে মিশে একটা ইলেকশন তখন হয়েছিল। ডক্টর ইউনূস সেটা দিতে পারতেন, কিন্তু সেটা উনি দেন নাই। উনি উনি একটা গোষ্ঠীকে স্বৈরাচারী ইয়ে দিয়ে, মানে স্বৈরাচার ইয়ে দিয়ে না, মানে স্বৈরাচার যারা চিহ্নিত, তাদেরকে উনি বাইরে রেখে ইলেকশন করছেন। এবং সেটা আপনি বলছেন যে এটা কি ভালো হচ্ছে কিনা, বা এটা কি ইতিহাসে এটা এটা কি যিনি প্রশ্নটা করেছিলেন, আমার মনে হচ্ছে যে ওইটাই, যে এটা তো একটা খারাপ নজির হয়ে থাকলো। কারণ বাংলাদেশে এর আগে যতগুলো নির্বাচন হয়েছে, কখনো রাজনৈতিক দলকে ব্যান করা হয় নাই নির্বাচনে অংশগ্রহণ করা থেকে। যেটা হয়েছে, রাজনৈতিক দলগুলোর পায়ে ধরা হয়েছে, আসো ইলেকশন করো। এখন এবারই শুধুমাত্র হচ্ছে যে আমি ইলেকশন তো আমরা আমরা করবোই, তুমি তো প্রতিযোগিতার সুযোগই পাবে না, বরং তোমাকে আমরা ব্যান করে রাখবো। তো এটা তো অবশ্যই নিকৃষ্ট একটা সিদ্ধান্ত হবে। এবং এই এই সিদ্ধান্ত যারাই এটার পক্ষে থাকেন, সেটা এখন হয়তো ওনারা জোশে আছেন, বুঝতে পারছেন না, পরবর্তীতে নিশ্চয়ই স্বীকার করবেন। এবং আমরা যারা এখনো বলছি যে ইনক্লুসিভ ইলেকশনের কথা, আমাদের যারা সমালোচনা করছেন, তারাও আবার হয়তো একদিন বুঝবেন যে এটাই তো ভালো ছিল। কারণ যে ইলেকশন আমরা করেছি, সেই ইলেকশনের রেজাল্ট তো বের হয়ে যাবে, সেই ইলেকশনের পরে তো বছর লাগবে না। এটা যে একটা ভালো নির্বাচন হয় নাই, সেটা বোঝার জন্য বছর লাগবে না, তার আগেই বুঝে যাবে। জি জি, আরেকটা জিনিস আপনি বলেন তো, যে দেখুন 1/11 এর সময় ডক্টর ইউনূসের নাগরিক শক্তি তখন জনসমর্থন পায়নি। এখন নানান কৌশল করে এনসিপি গঠন করলেন, যেটিকে এখন বলা হচ্ছে কিংস পার্টি, মানে ডক্টর ইউনূসের এই পার্টি। তো সেটিও তেমন একটা জনসমর্থন পাচ্ছে না। এটা না পাওয়ার কারণটা কি? কিংস পার্টি কখনোই জনসমর্থন পায় না। উনি 1/11 এর সময় বাংলাদেশের ইতিহাসে মানে প্রথম কিংস পার্টি বিএনপি, রাইট? তো তারা তো বাংলাদেশের পপুলার রাজনৈতিক দল না। আপনি আপনি ওটা কিংস পার্টি ছিল না, ওটা কিং স্বয়ং রাস্তায় নামছে, স্বয়ং দল গঠন করছেন। এখানে হচ্ছে কিংস পার্টি হচ্ছে যে সরকারে আছে আরেকজন, তার দালালি করার জন্য কেউ আছে, যেটা ফেরদৌস সাহেব, কোরেশি সাহেব করেছিলেন এই যে ইয়ের সময়, 1/11 এর সময়, কিন্তু এটা সফল হয় নাই। ডক্টর ইউনূস করতে চেয়েছিলেন তার নাগরিক শক্তি, সেটাও সফল হয় নাই। সফল হয় নাই বলে চলে গেছেন। এনসিপি, যেটা ডক্টর ইউনূসের আশীর্বাদে গড়ে উঠছে, সেটা সফলতার মুখ এখনো দেখেনি। এই দলটাতে এখনো নিবন্ধনও পায় নাই। আমরা জানি এত এত আলোচনা হচ্ছে, রেজাল্ট যে তাদের কি হবে সবাই জানে। সারা বাংলাদেশে এক সিটও তারা যদি নিজস্ব শক্তিতে নির্বাচন করতে যায়, জয় হয়ে আসতে পারবে আমি এখনো দেখি না সেই আসনটা কোনটা। তো তাহলে ওইটাই ঠিক, কিংস পার্টি। আপনি যদি বলেন যে এরশাদ যে দল করেছিল, জিয়াউর রহমান যে দল করেছিল, ওনারা তখন ক্ষমতাসীন ছিলেন, উনি স্বয়ং ওই ওই দলের নেতৃত্বে ছিলেন, তাই হয়েছে। এখন ডক্টর ইউনূস যদি ডিরেক্ট এসে যদি নেতৃত্ব নেন,
যে আমি এই পার্টির নেতৃত্ব নিলাম, আমি দেখবো, সেটা হচ্ছে অন্য কথা। তখন দেখা যেত ওনাকে 5 বছর না 10 বছর চায় পাবলিক, নাকি বলে যে ভাই টাটা গুড বাই। বুঝতে পেরেছি। কিন্তু আপনি ধরেন ডক্টর ইউনূস তার এত বছরের এত দিনের তার স্বপ্ন, তো কেন তিনি তার আশা স্বপ্ন পূরণ হয় না কেন? কারণটা কি? হয় না কই, উনি তো যেখানে বসেন সেখানে ছাড়েন না। যে গ্রামীণ গ্রামীণ ব্যাংকের দীর্ঘদিন ছিলেন, এবং সেখান থেকে এসে এখন ইয়ে হলেন, প্রধান উপদেষ্টা হলেন। উনি আর কি হতে চান? উনি নোবেল পেলেন, আপনার সফলতা কোথায় আর বাকি দেখেন? দেশের কি 12টা বাজছে সেটা অন্য জিনিস। উনি তো ছিলেন, উনার তো ট্রেনিং ছিল। ওই কদিন পরে আপনার দেশে হয়তো যাইতে পারে আবার, ওই যে যেহেতু ইউএন জেনারেল সেকশন আছে, দল বল নিয়ে যাবে ওখানে, আপনারা দেখবেন। তখন জিজ্ঞেস করেন ওনাকে সরাসরি। আমাদের তো উনি চেহারা দেখেন না। আমরা বিদেশে গেলে ওনারা বিদেশি সাংবাদিকদের তো একটু চেহারা দেখেন, কথা বলেন। আমরা তো ওনাকে মিস করছি। আমরা জিন্দিগিতে ওনাকে দেখি নাই যে একজন সাংবাদিকদের ডেকে কথা বলতেন। উনি আসলে লোকাল সাংবাদিকদের সাথে ওনার কথা বলা পোষায় না আর কি। আমার আরো অনেকগুলো প্রশ্ন ছিল, কিন্তু আপনি যেহেতু তার জাতিসংঘ সফরের কথা তুললেনই, তো এবার তার সফর সঙ্গে কারা হচ্ছে? আপনারা তো কেউ দাওয়াত পাবেন না বোধহয়, নাকি? আমি তো কারো দাওয়াত পাবো না, পাওয়া পেলেও আমি যাব না। আমি কেন অন্যের সরকারি দলের বা সরকারের পয়সায় মানে ওই যে কি বলে এগুলা লটবাহর, মানে লাল্লু পাঞ্জুদের সাথে ওইখানে যাব? আমি যাব, আমি ওইভাবে চাই না। ওকে, যখন এমন একটা পরিস্থিতি হয় যে আমার প্রয়োজন আছে, সেটা দেখা যাবে। রাষ্ট্রীয় প্রয়োজনে আমি গিয়েছি। আমি আপনাকে এখানে বলে রাখি যে আমি বাংলাদেশের নেতৃত্ব দিয়েছি তার জার্নালিস্টদের একটা ইয়েতে, সার্ক এডিটর্স এন্ড রিপোর্টার্স কনফারেন্সে আমি মালদ্বীপে আমি বাংলাদেশের নেতৃত্ব দিয়েছি, বাংলাদেশ সরকারে পাঠিয়েছে। সেটা হচ্ছে অন্য একটা বিষয়। আমি দেশকে নেতৃত্ব দিতে যাচ্ছি, কিন্তু আমি লাল্লু পাঞ্জু হয়ে যাওয়ার কোথাও আমার আগ্রহ নাই। এবং আপনারা যারা আছেন তারা ওইখানে ডক্টর সাহেবের সাথে দেখা করেন। ও না, আমার তার সাক্ষাৎ পাওয়া খুব কঠিন ব্যাপার। তাদের এখানে তাদের একটা জোট আছে। আপনি তো জানেনই সাংবাদিকদের নানান রকম দলগত দলীয় ব্যাপার আছে। কেন উনি তো তেলবাজদের পালার কথা না, ওগুলো তো শেখ হাসিনা পালার কথা। উনি তো নিশ্চয়ই সবার জন্য। শেখ হাসিনার আমলে তো সবার উন্মুক্ত ছিল। তবে এখানে আবার বিএনপি পন্থীরা অভিযোগ করেন যে তারা দাওয়াত পেতেন না, বা এরকম অভিযোগ শুনি আর কি। যাই হোক, আমি এখানকার যেহেতু কমিউনিটি বেসড ওইরকম সাংবাদিকতা করি নাই কখনো, ফলে ওই পলিটিক্স এর মধ্যে আমি অত জানিও না আর কি। কিন্তু আপনি আমাকে একটা জিনিস বলুন, ধরেন জামাতে ইসলামী 1 বছর ধরে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখলো। অনেকে বলেন কার্যত এখন ডক্টর ইউনূসের সরকার মানে জামাতেরই সরকার। তো তারা কি এই ফেব্রুয়ারির নির্বাচন হওয়ার জন্য প্রস্তুত আছে কিনা এখন তারা? আমি মনে করি আছে। এটা জামাত সম্পর্কে একটা মানুষ উন্নত ভুল ধারণাও পেতে পারে যে তারা অবশ্যই ক্ষমতায় আছে, সেটা যেমন সত্য, তেমনি তারা, আমি শুরুতে বলেছিলাম যে তারাও এই টেনিউরটা একটা নির্দিষ্ট সময় ব্যাপী চায়। এবং তাদের আমিরের তো রেফারেন্স দিলাম আমি, উনি তো বললেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন করার জন্য। তো আমি মনে করি যে না, ফেব্রুয়ারিতে ইলেকশন করার পরে তারা তো আবার বলছে ফেব্রুয়ারিতে তারা ইলেকশন চায় না, এনসিপি বলেছে নির্বাচন চায় না, এই দাবি মানতে হবে বা ওইটা হইতে হবে। আমি জানি না আপনি কোথায় পেয়েছেন এনসিপি নির্বাচন চায় না, জামাত নির্বাচন চায় না। না, নির্বাচন চায়, একটু মানে আমার মনে সংশোধন করি। সেটা হচ্ছে তারা বিভিন্ন দাবি দাও উত্থাপন করছে, আগে সংস্কার বাস্তবায়ন হবে, কিংবা আগে বিচার হবে তারপরে নির্বাচন, আগে এইটা হবে তারপরে নির্বাচন। আমার মনে হয় এটা একটা রাজনৈতিক দাবি, সংস্কারের যে বিষয়টা, সেটা তো তারা চাইতে পারে। দেখেন এতগুলো রক্ত ঝরলো, কেন রক্ত ঝরলো? ন্যূনতম যদি কোনো সিস্টেমে চেঞ্জ না আসে, তাহলে 24-এর গণঅভ্যুত্থানের তো দরকার ছিল না। আপনিও যদি সিস্টেমে কি চেঞ্জ আসতেছে না? হ্যাঁ, না সংস্কার, আমি সংস্কারের কথা বলছি। ন্যূনতম কিছু সংস্কার তো অবশ্যই করতে হবে। আপনার কথার মধ্যে দিয়ে তো সংস্কারের কথা বললেন আপনি, কি সংস্কার সেটি? যদি আমি এইভাবে করে দেখি, আওয়ামী লীগের আমলে তারা অন্য রাজনৈতিক দলকে উন্মুক্ত রেখে যে আপনারা আসুন নির্বাচন করুন, এই আহ্বান জানিয়ে তারা একতরফা নির্বাচন করেছে। আর এখন সংস্কার হয়ে যে এই আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, তো একটা নির্বাচন, এটাই তো একটা সংস্কার নাকি? এটা আপনি আপনার ব্যাখ্যা দিতে পারেন ওইভাবে, বা ইন্টারপ্রিটেশন আপনার ওইভাবে থাকবো। আমি বলতে চাচ্ছি যে আমাদের সংবিধান কেন্দ্রিক যে সমস্ত সংস্কার, যেমন 2বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না,
প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি দলীয় প্রধান আবার সংসদ নেতা, এইভাবে থাকতে পারবেন না। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা, পিয়ার পদ্ধতিটা অ্যাপ্লাই করা, বিশেষ করে উচ্চ কক্ষের জন্য। আমাদের সংসদ এখন নিম্ন কক্ষর শুধুমাত্র এক কক্ষ বিশিষ্ট, এটা দিয়ে মানে দ্বৈত কক্ষ হবে। তো ন্যূনতম তো অনেকগুলো ইস্যুস আছে। এই ইস্যুস গুলো তারা যদি ঠিক মতো বাস্তবায়ন করে তাহলে কিছু না কিছুটা চেঞ্জ হচ্ছে। যদিও মানে বড় ধরনের কি পাচ্ছে এই ফ্রাস্ট্রেশন থাকতে পারে, কিন্তু আমি মনে করি যে মানুষের ভোটাধিকার প্রয়োগ করা, ওর কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে, তো সবকিছু যদি ইন্ট্রোডিউস হয় তাহলে কিছুটা তো চেঞ্জ আসবে। কিছুটা চেঞ্জ না হলে তো আর আর এই আন্দোলনেরও কি দরকার ছিল, তাহলে তো থেকেই যেতে পারতো। কিংবা এখন যারা ক্ষমতায় আসবে তারাও আবার শেখ হাসিনার মতো অনন্তকাল থাকার চেষ্টা করবে। তো যাতে করে কেউ অনন্তকাল থাকতে না পারে, যাতে করে জবাবদিহিতা থাকে, সেটা তো নিশ্চিত করতে হবে। নতুবা তো আমাদের ছেলেরা তো এত রক্ত দিল, এগুলো তো বৃথা যাবে। ইন দ্যাট কেস আপনার কি মনে হয় যে ধরেন বিএনপির সঙ্গে ডক্টর ইউনূসের কোনো একটা জায়গায় সমঝোতা হয়েছে? হ্যাঁ, সমঝোতা হয়েছে, ওনাকে সেফ এক্সিট দেবে, বিএনপি ক্ষমতায় আসবে। আর বিএনপি ছাড়া তার কেউ নাই, খালি মাঠে গোল তো তারাই দিবে। এটা তো কে জিতবে এটাকে বলার দরকার আছে? এটা তো সবাই জানে তারাই জিতবে। এখন সমস্যা হচ্ছে যে তারা জিতবে, সংসদে তাদের বিরোধী দল কে হবে? আপনি যেটা বলতেছেন না, ওইটা হচ্ছে এখন বড় সমস্যা। তারা কি ৭১-এর যারা গণহত্যাকারী পাকিস্তানের গণহত্যায় সহযোগী জামাতে ইসলামকে ইয়েতে রাখবে, তাদের বিরোধী দল বানাবে, না এই যে ২০২৪-এর যে গণহত্যা যেটা তারা বলছে সেই গণহত্যার সহযোগী জাতীয় পার্টিকে রাখবে? এখন তাদের চয়েস দুইটাই, ৭১-এর গণহত্যার সহযোগী না ২৪-এর গণহত্যার সহযোগী। কাকে সংসদে বিরোধী দলে বসাবে সেটাই নিয়ে এখন রাজনীতির খেলা চলছে। তাই নাকি? আমিও দেখি তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে ব্যাপক তোলপাড় করছে, জাতীয় পার্টির অফিস ভাঙচুর করতে বলছে, তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে বলছে, তাই না? কারা বলছে? এই যে নুরুর দল তো হামলা করলো, নুরু মার খেলো। বিএনপি বলছে না, বিএনপি বলেনি। আমি তো বিএনপির কথাই বলছি। বিএনপি এখন চয়েস করছে তার প্রধান বিরোধী দল কে হবে, কারণ বিএনপি তো ক্ষমতায় যাবে সেটা ঠিক আছে, তার প্রধান বিরোধী দল কে হবে? সেখানে জাতীয় পার্টির প্রসঙ্গ কেন আসছে? আমি তো শুনছি তারা ভাবছে যে বিএনপি সরকার গঠন করলে জামাত, এনসিপি, ইসলামিক দলগুলো মিলে তারা হবে বিরোধী দল। আপনি সেটা শুনেছেন, কিন্তু বিএনপিরও তো একটা চয়েস আছে। সে কি, আমি যেটা বললাম আপনাকে, ৭১-এর যুদ্ধ অপরাধী কিংবা ৭১-এর গণহত্যার সহযোগীদেরকে তার সে বিরোধী দলে বসাবে, নাকি ২৪-এর গণহত্যার সহযোগীদেরকে সে বসাবে? এখন তার ইচ্ছা সে কাকে বসাবে, এবং সেটা নিয়েই গোলযোগ হচ্ছে, সেটা নিয়ে গন্ডগোল, সেটা নিয়ে জাতীয় পার্টি হঠাৎ করে আলোচনায় চলে এসছে। জাতীয় পার্টি তো মৃত একটা দল ছিল, হঠাৎ কেন আসছে এই জন্যই যে নিশ্চয়ই জামাত ইসলাম টের পেয়েছে তাদেরকে বিরোধী দলে না বসিয়ে এখন জাতীয় পার্টিকে বসানোর চিন্তা হচ্ছে। আর জাতীয় পার্টি যদি ইলেকশন করতে চায় তাহলে অবধারিত ভাবে জাতীয় পার্টি বিরোধী দলে যাবে, কারণ জাতীয় পার্টি যত ইলেকশন করেছে সে সব ইলেকশনে এটা প্রমাণিত হয় যে জামাত ইসলামের থেকে তাদের সমর্থক সংখ্যা বেশি, তারা বেশি সিট নিয়ে এসেছে। আর এখন আরো যেটা হবে, যেখানে আওয়ামী লীগ ইলেকশনই করতে পারছে না, আওয়ামী লীগের যে লক্ষ কোটি সমর্থক আছে তারাও হয়তো জাতীয় পার্টিকে ভোট দেবে, কারণ তারা বিএনপিকে পছন্দ করার তো কোনো কারণ দেখে না, তারা জামাতকে পছন্দ করার কোনো কারণ দেখে না। অন্তত জাতীয় পার্টি তাদের সহযোগী ছিল, তার জাতীয় পার্টিকে দেবে। কিংবা মুক্তিযুদ্ধের বিরোধী একটা দল না জাতীয় পার্টি, সেই জন্য দেবে। ক্লিয়ার করতে পারছি? যদি ক্লিয়ার করতে পারি আমাকে। ক্লিয়ার করতে পেরেছেন, একদমই পেরেছেন। তবে আপনি আগে বলেছেন অবশ্য যে আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন করলে সেটা আর কি কতটা বা গ্রহণযোগ্য হবে, এটা আপনি বলেছেন। যাই হোক, কিন্তু আপনি জানেন যে এই নির্বাচন আদৌ হবে কিনা যেমন প্রশ্ন রয়েছে, তেমনি এই আজকেই মানবাধিকার সংগঠন সাউথ এশিয়ান্স ফর হিউম্যান রাইটস তারাও উদ্বেগ জানিয়েছে যে নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে কিনা। হ্যাঁ, এবং আপনার কাছে কি মনে হয় এই সরকারের অধীনে ডক্টর ইউনূস এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি, কোন রকম প্রস্তুতিই নাই, তার মধ্যে যেভাবে করে আমরা আইন শৃঙ্খলার অবনতি দেখি, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরে আমরা জানি যে একেবারে টান উত্তেজনা নর্মাল স্বাভাবিক পরিস্থিতিতেই থাকে। ইউনূসের সময়ে এই উদ্বেগের মাত্রাটা কত দেখেন, এবং আদৌ তারা নিয়ন্ত্রণ করতে পারবে কিনা? আপনি যে অর্গানাইজেশনের কথা বললেন তারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করে, তারা অবশ্যই এটা নিয়ে কথা বলবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তখন আসলে কি পরিস্থিতিতে যায়।
আমি মনে করি যে নির্বাচন তো শুধুমাত্র নির্বাচন কমিশন করে না, এটা সবারই সম্মিলিত লাগে, সহযোগিতা লাগে। স্টেক হোল্ডার যারা আছে, বিএনপি, জামাত, যারাই এই নির্বাচনে অংশ নেবে, সরকার সব এবং জনগণ, সবার সম্মিলিত উদ্যোগে একটা ভালো নির্বাচন হবে। এবং এটা নির্বাচন ভালো হওয়ার ক্ষেত্রে প্রধান ভূমিকা তাহলে এই রাজনৈতিক দলগুলোরই আছে। কারণ তারা যদি চায় যে সন্ত্রাস করবে না, সরকার যদি চায় যে মকতন্ত্র এখানে চলতে দেবে না, তখন তো একটা ইলেকশন ভালো হওয়ার সম্ভাবনা আছে। এখন যে বাধা যেটা বা ভয় যেটা, সেটা হচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে ইলেকশন তারা করতে যাচ্ছে, এখানে আওয়ামী লীগের তরফ থেকে বাধা পায় কিনা। আওয়ামী লীগ বা তারা যেটা ইনিয়ে বিনিয়ে বলতে চাচ্ছে বিদেশি শক্তি এটা করতে পারে, তার মানে তারা ভারতকে মিন করছে যে ভারত এখানে বাধা দিতে পারে কিনা। ভারত আওয়ামী লীগকে এখানে ইলেকশনে নিতে চায়, বলতে চায় যে আওয়ামী লীগ সহ একটা ইলেকশন করো, মানে জাতীয় পার্টি সহ একটা ইলেকশন করো, মোট কথা ইনক্লুসিভ একটা ইলেকশন করো। তো ভারত যদি চায় তাহলে সেক্ষেত্রে তারা মনে করে যে বাধা হবে। কিন্তু আমি মনে করি যে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে তারা ভারতের ওই ফর্মুলাতে যাবে না। ডক্টর ইউনূস সহ সবাই চাইবে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যাতে একটা ইলেকশন হয়ে যায়, এবং সেটা যত শীঘ্র সম্ভব তারা এটা করতে চায়। আপনি যেটা বলতেছিলেন যত শীঘ্র ক্ষমতা দিতে চায়, পারলে ডিসেম্বরে দিয়ে, পারলে যদি চলে যায় ভালো। ডক্টর ইউনূস কি আসলে এইভাবে মরিয়া হয়ে উঠেছেন ক্ষমতা ছাড়ার জন্য? কি করবেন উনি তো অনন্তকাল থাকতে পারবেন না। ওনাকে তো 5 বছর আর কেউ চাচ্ছে না। ইউনূস সাহেব আপনি 5 বছর থাকেন, কেউ তো এখন স্লোগান দেয় না। এখন আপনি দেখছেন গত কয়েক মাসে, কারণ এগুলো তো অ্যারেঞ্জ প্রোগ্রাম ছিল। আপনি কোথায় যাবেন, ওখানে কিছু লোক বলবে আপনি 5 বছর চাই, ওইটুকুলা এখন উনার মন থেকে যখন 5 বছর উঠে গেছে, ওগুলো উঠে যাবে। তিনিও তার মানে পদত্যাগ করার কোনো আলামত তিনি বলেননি, এবং কোনো সম্পাদকও লেখেননি প্লিজ ডু নট রিজাইন। উনি তো ব্যক্ত করেন নাই। ব্যক্ত করলে না হয় দেখতেন আপনি যারে মিন করছেন আপনার সম্পাদক, উনি একটু ঝাঁপিয়ে পড়ে একটা কলাম লিখে ফেলতেন। এখন তো ওইরকম যদি ব্যক্ত করেন নাই, কিভাবে লিখবেন? অবশ্যই আমার অত্যন্ত পছন্দের সম্পাদক ছিলেন। যাই হোক, আমি শেষ করবো আনিস ভাই, সেনাবাহিনীর ভূমিকাটা আসলে অনেকখানি মিস্টেরিয়াস। আমি আর কথা বলবো না, মিস্টেরিয়াস পাবো না আপনার সাথে। শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে তারা 5ই আগস্টের আগে বলেছিল তারা গুলি বর্ষণ করবে না, এবং তারপর আমরা দেখেছি তারা নীরবে ওই যে পলাশির প্রান্তরে পুতুলের মতো দাঁড়িয়ে থাকলেন, যেরকম এরকম তারা দাঁড়িয়েই থাকলেন। আমরা তাদের শক্তি প্রথম দেখলাম গোপালগঞ্জে, রাইট? এরপরে দেখলাম এই নীলফামারীতে 2 জনকে মেরে ফেললেন, গোপালগঞ্জে মেরে ফেললেন, আর নুরুর বাহিনীর উপর হালকা পাতলা কিছু লাঠিপেটা করলেন। এই তো তারা কখন সক্রিয় হয় আর কখন হয় না, সামনে নির্বাচন যখন তফসিল ঘোষণা হবে তখন তারা কি রোল প্লে করবে? আদৌ সেনাবাহিনীর কি বলবো কোনো ভূমিকা, গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা এই কিছুদিনের মধ্যে দেখতে পাবো কিনা? সেনাবাহিনী যেহেতু মাঠে আছে, তাই আপনি টের পাচ্ছেন না যে সেনাবাহিনী কি ভূমিকা রাখছে। মাঠ থেকে তুলে দেন, তখন বুঝবেন যে ভূমিকা রাখে কিনা। তার উপস্থিতিও এনাফ। আপনি বলছেন যে অ্যাকশন গুলো নিয়েছিল, তো গোপালগঞ্জে যদি এনসিপির লোকজন, বেসিক্যালি তো এখানে এনসিপির কোনো লোক ছিল না, এখানে জামাত ইসলাম ওইখানে গিয়ে এনসিপি কে দেখিয়েছে যে লোক আছে। তো সেখানে যদি একটা রাজনৈতিক হাঙ্গামা হয়, তাদেরকে যদি মানে তাদের জানমালের যদি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, অ্যাকশন তো সেনাবাহিনী নিয়েছে। এবং আমি যতদূর জানি যে সেখানে মানে এমন হামলা করার প্ল্যান ছিল যে যাতে এই আমাদের যে জুলাইয়ের যে ছিল, যারা নায়ক ছিল, তাদেরকে সেখানে হত্যা করে বুদুরঘাটে কি জানি আছে না, এটা হত্যা করতে হয়। হ্যাঁ, উদুর পিন্ডি বুদুর ঘাড়ে। হ্যাঁ, তাদেরকে হত্যা করতো, কিন্তু এটা অন্যের গাড়ি চালিয়ে দিত। এটা তো আওয়ামী লীগের জন্য তখন লাভ হয়েছে, এটা আওয়ামী লীগের উপর দিয়ে যেত হয়তো। তো তাদেরকে যখন হত্যা করার প্ল্যান ছিল, এটার জন্য ফাঁস হয়েছে, সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করে নিয়ে এসেছে। এটা তো খুবই ভালো। আমি তো মনে করি যে সেনাবাহিনী তাদেরকে যে ওইখান থেকে উদ্ধার করলো, সেটা একটা মানে রক্ত এড়ানোর একটা বড় বড় উদ্যোগ নিয়েছে। আপনি যেটা বলতে চাচ্ছেন যে সেখানে অ্যাকশনটা যেটা নিয়েছে, পরবর্তী পর্যায়ে যে অ্যাকশন গুলো হয়েছে, এগুলো সমালোচনা হচ্ছে। সেনাবাহিনীর আমি ব্যক্তিগতভাবে যেটা শুনেছি, সেনাবাহিনী নিজেরাও এটা নিয়ে পর্যালোচনা করছে। নিশ্চয়ই তাদের কোন কারণে তাদের এই ধরনের অ্যাট্রোসিটিতে যেতে হলো, যেই কারণে তাদের ছবি সারা বিশ্বে গেল, তাদের বদনাম হলো, সেটা নিশ্চয়ই তারা মূল্যায়ন করবে।